আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ট্রেন্ডিং টাইম বাংলাদেশের বর্তমান পডকাস্ট টকস অফ বাংলাদেশে। এখানে আমরা কথা বলি বর্তমান বাংলাদেশের নীতি, রাজনীতি এবং জনমানুষের বাস্তব চিত্র নিয়ে। আমি আপনাদের সঙ্গে আছি ওয়াসিউল মান্নান। চলুন শুরু করি। আজকের আমাদের পডকাস্টের বিশেষ অতিথি জনাব আব্দুল্লাহিব তাকি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আছি। তো ভাইয়া, আজকের যে পডকাস্ট হবে সেখানে আমরা আপনার থেকে বিশেষ কিছু কথা শুনতে চাই। আপনার অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করবেন এবং আমাদের যে দর্শক আছে তাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন। আজকে আমরা যেহেতু এখন বাংলাদেশে একটা পরিস্থিতি ভালো না, সেক্ষেত্রে রাজনৈতিক যে অস্থিরতা এগুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। আপনার অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করবেন। জি ইনশাআল্লাহ। তো ভাইয়া, আপনাকে আমাদের যে প্রথম প্রশ্নটা সেটা হইলো যে এই যে 5 আগস্টের আগের বাংলাদেশ এবং পরের বাংলাদেশ নিয়ে আপনার ধারণা কি? কি কি চেঞ্জেস আপনি দেখছেন? ধন্যবাদ। ধন্যবাদ সিউল মান্নান অন্তর, তোমাকে এবং ট্রেন্ডিং টাইমস বাংলাদেশকে এমন সুন্দর একটি আয়োজন করার জন্য। তো আমরা আসলে আমরা কিন্তু তরুণদের প্রতিনিধি। আমরা কিন্তু তরুণ সমাজের প্রতিনিধি। আমাদের অভিজ্ঞতা খুব বেশি না, তারপরে আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটুকু দেখেছি, আমরা বিগত আওয়ামী সরকারের 15-16 বছরের যে নিষ্পেষণ, নির্যাতন, বৈষম্য, এটা দেখে দেখে কিন্তু আমরা বড় হয়েছি এবং আমরা নিজেরা বৈষম্যের শিকার হয়েছি। ফলে আমরা ইউনিভার্সিটিতে দেখেছি কিভাবে ছাত্রদের নির্যাতন করা হয়েছে। আমাদের ফ্রেন্ড সার্কেলকে দেখেছি যাকে সারা রাত নির্যাতন নিষ্পেষণ করার পরে হাত পা ভেঙে দিয়ে তাকে আবার থানায় দেওয়া হয়েছে। একদিকে সে নির্যাতনের শিকার হয়েছে, অপরদিকে সে চিকিৎসা বঞ্চিত হয়েছে, তাকে আবার কারাগারে থাকতে হয়েছে। তো এটা ছিল বিগত আওয়ামী সরকারের একটা চিত্র। তো আমরা 5 আগস্টের পরে যে বাংলাদেশটা পেয়েছি, 5 আগস্টের পরে বাংলাদেশে মানুষ ফ্রিলি কথা বলতে পারে, তার আগে এটা করা যেত না। ইউনূস সরকার সম্পর্কে অহরহ মানুষ কথা বলতে পারতেছে, নেগেটিভ পজিটিভ বলতে পারতেছে, কিন্তু এর আগে কিন্তু মানুষ কথা বলতে পারে না। শেখ হাসিনা সম্পর্কে কথা বলতে পারে না। আমার একটা বন্ধু আছে, সে জাস্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, বঙ্গবন্ধুকে সে একটু অন্যভাবে লিখেছিল, এই কারণে তাকে মামলা দেওয়া হয়। সে 6 মাস জেলে ছিল। এরপরে সে তাদের বাংলাদেশে সে থাকতেই পারে না, পরে সে বাইরে চলে যায়। এটা হচ্ছে 5 আগস্টের আগে বাংলাদেশ। 5 আগস্টের বাংলাদেশে মানুষ গুম করা হতো, 8 বছর ধরে গুম ছিল, আমরা আয়না ঘরে দেখেছি। 5 আগস্টের আগের বাংলাদেশে কোনো ন্যায় বিচার ছিল না, তথাকথিত ট্রাইব্যুনাল করে বিরোধী দলের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে এবং বিরোধী নেতৃবৃন্দের উপর হামলা মামলা, গুম খুন নির্যাতন, এরকম দিয়ে রাজনীতিকে নিঃশেষ করে দেওয়া হয়েছে। 5 আগস্টের আগের বাংলাদেশে আহ আমরা দেখেছি যে বাংলাদেশের অর্থ সম্পদ দুর্নীতির মাধ্যমে লুট করে নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। ফলে দেশের রিজার্ভ কমতে কমতে একবার তলানিতে। কিন্তু 5 আগস্টের পরে আমরা দেখেছি যে এই রিজার্ভের পরিমাণ কিন্তু বেড়েছে। এখন 30 বিলিয়নের উপরে রিজার্ভ, যেটা 5 আগস্টের আগে 10 বিলিয়নের নিচে ছিল। বিদেশি ঋণ ছিল অনেক, সেই ঋণগুলো কিন্তু এখন কম। সবচেয়ে বড় যে পরিবর্তন হয়েছে আমি মনে করি সেটা হচ্ছে মানুষের চিন্তার পরিবর্তন হয়েছে, মানুষের সাইকোলজির একটা পরিবর্তন হয়েছে, যে এই অঞ্চলে নির্যাতন করে নিষ্পেষণ করে কেউ আসলে টিকে থাকতে পারে। এটা আমি মনে করি যে পরবর্তীতে যারা বাংলাদেশকে শাসন করবেন, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, তাদের জন্য একটা শিক্ষা। তারা যদি জনবান্ধব না হয়, মানুষের কাছে না যেতে যেতে পারে, তাহলে তাদের পরিণতিটা খুব বেশি ভালো হবে না, এটা আমার কাছে মনে হয়। ভাইয়া, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হইল, এই যে 5 আগস্টে যারা আন্দোলন করেছে তাদের ভিতর ছিল ছাত্র, কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ, সবাই ছিল। পাবলিক ভার্সিটি, প্রাইভেট ভার্সিটি এবং কি ন্যাশনাল, টেকনিক্যাল, সব ডিপ্লোমা সবাই ছিল। কিন্তু এই যে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের কি 5 আগস্টের পরে সেই যোগ্য সম্মানটা আমরা দিতে পেরেছি? বা যারা হাত হারিয়েছে, চোখ হারিয়েছে, তাদের কি পূর্ণাঙ্গ একটা কর্মসংস্থানের ব্যবস্থা দেশ থেকে আমরা তাদেরকে দিতে পেরেছি? তাদের ভবিষ্যৎটা কোথায়?
জি, ধন্যবাদ। একটা সুন্দর প্রশ্ন করেছে অন্তর। 5 আগস্টে আসলে একটা বিপ্লবে যেটা হয়, আহ, আমরা যে কোনো বিপ্লবেই দেখি এখানে কৃষক, শ্রমিক, মজুর তারাই জীবন দেয়। হুম, তারাই বড় স্যাক্রিফাইসটা করে, কিন্তু তাদেরকে পরে আর মনে রাখতে হয় না। আমরা যদি আমরা 71-এর স্বাধীনতা যুদ্ধে দেখি, যে 71-এর স্বাধীনতা যুদ্ধে যে বীর শ্রেষ্ঠ যারা ছিল তাদের আহ তুমি যদি র্যাঙ্ক দেখো, ওখানে কোনো ব্রিগেডিয়ার জেনারেল শহীদ হয় না। আমরা বীর শ্রেষ্ঠ, তারা ল্যান্স কর্পোরাল, ল্যান্স নায়ক এরকম। বীর শ্রেষ্ঠ মতিউর সম্ভবত একটু আলাদা। এবং শহীদরাও তাই, গ্রামের কৃষক, মজুর, শ্রমিক, ছাত্র তারা শহীদ হয়েছে। তো বিপ্লবে তারাই সাধারণত বিপ্লব করে, এবং তারা এরকম লুজার হয়েছে অতীতের বিপ্লবগুলোতে। ফলে এই লুজার হওয়ার ফলে বিপ্লবের যে নৈতিক ভিত্তি সেটা কিন্তু আর থাকে না। আমাদের দেশে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে আহ, আমরা আমাদের দেশের, আমার মনে হয় যে সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পারি। মানে সরকার যদি চায় যে সে তার একটা বিশেষ শ্রেণীকে হেল্প করবে, সেই সিস্টেমটা গড়ে ওঠে। সরকার যদি চায় যে, ধরো যে মসজিদের ইমামদের, সবগুলো ইমামদেরকে সে কোন একটা প্রণোদনা দেবে, তার কাছে সেই সিস্টেম নাই। তার প্রণোদনা দিতে তার নতুন করে আবার ক্যাটাগরি করতে হবে, এটা আস্তে আস্তে এই ডেভেলপমেন্টটা নাই। তো আমার কাছে মনে হয় যে সরকারের একটা সদিচ্ছা ছিল, যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করবে। কিন্তু সরকারের এই এনলিস্টেড করতে গিয়েই অনেক সময় চলে গেছে, এবং এর মধ্যে অনেকে ভুয়া জুলাই যোদ্ধা সেজেছে, গেজেট করা হয়েছে, সেখান থেকে আবার গেজেটে তাদের নাম কাটতে হয়েছে। এমনও হয়েছে যে গিয়েছে আওয়ামী লীগের পক্ষে, কিন্তু গিয়ে আহত হয়েছে, সে আবার জুলাই যোদ্ধার গেজেটে তার নাম আসছে। এগুলো অনেক প্রুফ হয়েছে। তো এই জন্য যে আমরা শহীদদের জন্য তেমন কিছু করতে পারি নাই। আমরা শহীদদের লিস্ট এখন পর্যন্ত করতে পারি নাই। আমরা জানি যে শহীদের সংখ্যা 1500+, কিন্তু গেজেটে আসছে 800+। তাহলে বাকি শহীদদের কিন্তু আমরা এখনো গেজেটে নিয়ে আসতে জানি না। আমরা আহতরা এখনো চিকিৎসা পাচ্ছে না। চিকিৎসার জন্য সরকার আন্তরিক না এমন না, আমরা সিস্টেমটাকেই ডেভেলপ করতে পারি না। সরকার কিছু চিকিৎসা করাচ্ছে বাহিরে, কিন্তু আমরা যদি বাংলাদেশের স্ট্রাকচারটা অন্যরকম হতো, সবগুলো যদি ম্যানেজমেন্ট সিস্টেম ভালো হতো, তাহলে চিকিৎসার ব্যবস্থা যদি ভালো হতো, তাহলে হয়তো আমরা এই জিনিসগুলো পারতাম। মানে সরকারের উচ্চ পর্যায়ে সদিচ্ছা থাকলেও এটা আসলে সম্ভব হচ্ছে না। তবে আহ পরবর্তীতে যারা সরকারে আসবেন, তাদের যদি সদিচ্ছা থাকে, তাহলে পর্যায়ক্রমে এই শহীদদের পরিবারদের পুনর্বাসন, আহতদের পরিবার থেকে আহ কোনো কর্মসংস্থান, এগুলো করা সম্ভব আমার মনে হয়। তাহলে ভাই, যে ডক্টর ইউনূসের যে সরকার, এই সরকার সম্পর্কে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এই সরকার সফল নাকি ব্যর্থ? আমি সবসময় পজিটিভ মানুষ। এই সরকারকে নিয়ে যারা বিশ্লেষণ করেন, অনেকে বলেন যে এই সরকার অর্থনৈতিকভাবে সফল, রাজনৈতিকভাবে ব্যর্থ। কিন্তু আমার মতামত হচ্ছে, আমি এই সরকারকে ব্যর্থ বলতে চাই না, এমনকি রাজনৈতিক ভাবে। কারণ এই সরকার যখন ক্ষমতা নেয়, তখন একটা অনিশ্চয়তা ছিল যে এই সরকারটা আসলে দাঁড়াতে পারবে কিনা। বিগত আওয়ামী লীগ সরকার 17 বছরে সরকারের প্রত্যেকটা জায়গায় কিন্তু তার লোক ঢুকিয়েছে, প্রশাসনগুলোকে নিজেদের কবজায় করে নিয়েছে, পুলিশকে নিজের কবজায় করে নিয়েছে, আর্মিকে নিজের মতো করে ঢেলে সাজিয়েছে। ফলে এইরকম একটা জায়গায় এসে একটা সরকার ডেভেলপ করবে, এটা আসলে একটা অনিশ্চয়তা ছিল। এটা এক। দ্বিতীয় বিষয় হচ্ছে, আহ ডক্টর ইউনূস যাদেরকে নিয়ে সরকার গঠন করেছেন, প্রত্যেকে বিভিন্ন ফিল্ড থেকে এসেছে, বিভিন্ন মতের লোক আছে। হ্যাঁ, আমরা যতটুকু জানি যে ছাত্রদের প্রতিনিধি আছে সরকারে, এবং এমনকি বিএনপির প্রতিনিধিও আছে, বা বিএনপির সাজেস্ট করার লোক আছে, জামাতের সাজেস্ট কিছু লোক আছে, ছাত্রদের সাজেস্ট করার কিছু লোক আছে, কিছু আমলা আছে দক্ষ, তো সুশীল সমাজের কিছু প্রতিনিধি আছে। সবাইকে নিয়ে একটা প্ল্যাটফর্ম, আসলে এটা এভাবে রান করবে, এটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল।
কিন্তু সেখান থেকে কিন্তু ডক্টর ইউনূস রান করেছে। এরপরে হচ্ছে এই সরকার কাজ শুরু করার পরে বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে। আওয়ামী আওয়ামী লীগ বিভিন্ন নাম দিয়ে একবার আনসার হয়ে এসেছে, একবার ভিক্ষুক হয়ে এসেছে, একবার পুলিশ হয়ে এসেছে। বিভিন্ন ভাবে কিন্তু আহ আন্দোলন করার চেষ্টা করেছে, সরকারকে ফল করানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এই সরকার দক্ষতার সাথে সেগুলো মোকাবেলা করেছে। এছাড়া অধিকার নিয়ে অনেক আন্দোলন হয়েছে, যার যত অধিকার 17 বছরে পায় নাই, সবাই 1 বছরেই অধিকারগুলো পেতে চেয়েছে। ডক্টর ইউনূস সেগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। এরপরে হচ্ছে আহ রাজনৈতিক ঐক্যমত্য দরকার ছিল, ডক্টর ইউনূস বিভিন্ন ঐক্যমত্য কমিশনের মাধ্যমে রাজনৈতিক দলকে নিয়ে বিভিন্ন ভাবে বসেছেন, সংস্কার গুলো করার চেষ্টা করেছেন, বিভিন্ন সংস্কার কমিশন করেছেন। সবকিছু মিলে আমি ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতে চাই, আমি ব্যর্থ বলতে চাই না। আমার মনে হয় পরবর্তীতে আরো বিশ্লেষণ করলে ডক্টর ইউনূস আসলে কি কি আরো করেছেন এটা হয়তো বের হয়ে আসবে। আচ্ছা ভাই, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন, এই যে আন্দোলন হলো, এই আন্দোলনে দেখা গিয়েছে সবগুলা দল একত্রে আন্দোলন করেছে, তাদের মধ্যে একটা একতা ছিল, বন্ধুত্ব ছিল, ভ্রাতৃত্ব ছিল। কিন্তু এখন সেই বন্ধুত্ব নেই, ভ্রাতৃত্ব নেই। তারা একে অপরকে দোষারোপ করা, কাদা ছোড়াছুড়ি করছে। এই যে তাদের মধ্যে বিভেদ তৈরি হয়েছে, এই বিভেদটা কি ফ্যাসিবাদী আওয়ামী লীগকে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারে? ধন্যবাদ। করতে পারে, পারে না তা না, করতে পারে। তবে আমরা আশা করেছিলাম যে 5 তারিখের পরে এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা জায়গায় হতে একমত হবে, সেটা হচ্ছে এই যে গণহত্যাকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের ব্যাপারে তারা একমত হবে যে এই আওয়ামী লীগকে আমরা স্পেস দিতে চাই না। কিন্তু আমরা দেখলাম কিছু কিছু রাজনৈতিক দল বলার চেষ্টা করলো যে আমরা কোন দল নিষিদ্ধ চাই না, অথবা ভোটের জন্য বিভিন্ন আওয়ামী লীগের কাছে গিয়ে ভোট চাওয়া, যে আমাদেরকে ভোট দিলে আমরা আহ মামলা উঠিয়ে নিব, আমরা তোমাদের নিরাপদে রাখবো। এইভাবে এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে শেল্টার দিয়ে ভোট টানার যে চেষ্টা, এই চেষ্টা থাকলে এটা আসলে তাদেরকে নিয়ে আসার একটা চেষ্টা হতে পারে। তবে আমার কাছে যেটা মনে হয় যে যদি রাজনৈতিক দলগুলো এক হতো, এই ব্যাপারে একমত হতো, তাহলে এটা বেটার হতো, বেস্ট হতো। রাজনৈতিক দলেরা যদি এটা বোঝার চেষ্টা না করে, তাহলে এর খেসারত হয়তো তাদেরকে দেওয়া লাগতে পারে। কারণ জনগণ কিন্তু 5ই আগস্টে বা জুলাই আগস্টের যে আন্দোলন, এটা কিন্তু জনগণের একটা স্বতঃস্ফূর্ত বিপ্লব ছিল, এবং জনগণ কিন্তু জানতো যে এই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে শেল্টার দিত আমাদের প্রতিবেশী একটা রাষ্ট্র। তো সেই রাষ্ট্র কারণেই বাংলাদেশের জনগণ নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তারা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে। তো জনগণ কিন্তু আর সেই প্রতিবেশীর কাছে আর নত হতে চায় না। কোন রাজনৈতিক দল যদি এটা হতে চায়, তাহলে বাংলাদেশের জনগণ হয়তো তাদেরকে সামনে আর একসেপ্ট করবে না। তো আমি মনে করি এটা আমাদের রাজনৈতিক দলদের একটা ব্যর্থতা, তবে এখন পর্যন্ত তাদের কাম ব্যাক করার সুযোগ আছে। তারা চাইলে বাংলাদেশ পন্থী রাজনীতি করতে পারে, ইন্ডিয়া পন্থী না, বা অন্য কোনো পন্থী না। আমার দেশ, আমি দেশকে ভালোবাসবো, কারো গোলামি মানবো না, এই স্লোগানকে সামনে নিয়ে সব রাজনৈতিক দল, পাকিস্তান যদি পারে আমরা পাবো। পাকিস্তানের আহ, তাদের রাজনৈতিক ঐক্যমত্যে হচ্ছে যে ইন্ডিয়াকে কেউ ফ্রেন্ড হিসেবে গ্রহণ করবে না। তাহলে আমরা কেন পারবো না? এবং আমাদের টিকে থাকার লড়াইটাই হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র আছে, আগ্রাসী রাষ্ট্র আছে, তারা আমাদেরকে আমাদেরকে আগ্রাসন করতে চায়, তারা আমাদেরকে রাজনৈতিক ভাবে আগ্রাসন করতে চায়, অর্থনৈতিক ভাবে আগ্রাসন করতে চায়, সাংস্কৃতিক ভাবে আগ্রাসন করতে চায়। তো আমরা এই জায়গা থেকে তো আমরা বের হয়ে আসতে চাই। আমরা স্বাধীনতা, আমরা বারবার রক্ত দিয়েছি, আমরা আর রক্ত দিতে চাই না। এটা আমাদের সাধারণ জনগণের এটা আমাদের চাওয়া। তো এটা যে রাজনৈতিক দল যদি বুঝতে না পারে, তাহলে অবশ্যই এটা তাদের ব্যর্থতা। এই যে জুলাই যে অভ্যুত্থান হইলো, এখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ স্বৈরাচারী হাসিনাকে ট্রাইব্যুনালে ফাঁসির রায় দেয়া হইলো, এবং হাসিনা তো এখন ভারতে আর কি রাজনৈতিক শেল্টারে আছে। তাকে কি দেশে ফিরে এনে
শাস্তি দেয়া, এটা নিয়ে আপনার মতামত কি? আহ হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন যে শেখ হাসিনাকে আসলে ফেরানো সম্ভব কিনা। আমি অনেকের সাথে কথা বলেছি। আহ, সবাই বলে যে না, শেখ হাসিনাকে ইন্ডিয়া কখনোই ফেরত দেবে না। কিন্তু আমি, আমার কাছে মনে হয় যে সম্ভব। এটা বাংলাদেশের সরকারের স্ট্র্যাটেজির উপর নির্ভর করবে। ইন্ডিয়ার কাছে আমার মনে হয় যে শেখ হাসিনার আর কোনো মূল্য নেই। আহ, তবে ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে শেখ হাসিনাকে রেখে যদি সম্পর্ক বিল্ড আপ করতে পারে, তাহলে কেন সে তাকে ছাড়বে? তো সেই রকম একটা পরিস্থিতি তৈরি করতে হবে বাংলাদেশ সরকারকে, যে তুমি যদি শেখ হাসিনাকে না ছাড়ো, তাহলে তোমার সাথে আমার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক থাকবে না, তোমার সাথে আমার অর্থনৈতিক লেনদেন স্বাভাবিক থাকবে না, তোমার সাথে আমার নিরাপত্তার ব্যাপারগুলো স্বাভাবিক থাকবে না। আমার দেশের বড় বড় সন্ত্রাসীদেরকে তুমি যদি আশ্রয় দাও, তাহলে তোমার নিরাপত্তায় ব্যাঘাত ঘটে যে সন্ত্রাসীরা, তারা যদি আমার বেল্টে এসে যদি তারা চক্রান্ত করে, আমরা কিন্তু তাদের ছাড়বো না, তোমাদের কাছে তুলে দেব না। তারা কিন্তু উলফার আহ, প্রধান বাংলাদেশে ছিল, শেখ হাসিনার কাছ থেকে তাকে নিয়ে গেছে। তো তাদের সাথে আমাদের অনেকগুলো চুক্তি আছে, বন্দি বিনিময় চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে তারা আমাদেরকে দিতে পারে, স্বাভাবিকভাবে দিবে না, কিন্তু বাংলাদেশ সরকার যদি সেভাবে চাপ প্রয়োগ করে, তাহলে তারা দিতে বাধ্য থাকবে। হ্যাঁ, তখন একটা জিনিস দেখবা যে বিগত আওয়ামী লীগ সরকার বলতো যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর মতো, আবার আরেকবার বললো যে ভাই বোনের মতো। তাদের এই মেসেজ গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারা ইন্ডিয়াকে মেসেজ দিতে চেয়েছে যে আমরা তোমাদের আন্ডারে থাকবো। ভাই ভাই বলে না। ভাই ভাই বললে কি হয়, দুই ভাইয়ের কিন্তু সমান অংশীদার, কেউ কারো কাছ থেকে কম না। কিন্তু স্বামী স্ত্রীর মতো মানে তুমি স্বামী আমি স্ত্রী, তুমি আমাকে ডোমিনেট করতে পারবে। ভাই বোন মানে তুমি ভাই আমি বোন, বোনের কাছে ভাই তো ডাবল পায়, তুমি এরকম আমার কাছ থেকে ডাবল পাবে। হুম, এরকম একটা কূটনৈতিক মেসেজ দেওয়ার চেষ্টা। তারা ভাই ভাই বলে না, এটা একেবারে তারা ইন্টেনশনালি বলেছে। এগুলো একটা কূটনৈতিক মেসেজ। তো আমাদের সরকার যদি চোখে চোখ রেখে কথা বলতে পারে, বাংলাদেশের জনগণের উপর আস্থা রাখতে পারে নেক্সট গভর্নমেন্ট, তাহলে শেখ হাসিনা কেন, যত সন্ত্রাসী ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে, সবাইকে বাংলাদেশে ফিরে নিয়ে এসে তাদের বিচার করা সম্ভব এবং তাদের বিচারের রায় কার্যকর করা সম্ভব। আপনার কাছে ভাইয়া আমাদের শেষ প্রশ্ন। এখন তো সামনে নির্বাচন, আগামী নির্বাচনে অনেক উৎসব মুখর পরিবেশ বাংলাদেশে। এখানে আমরা একটা ব্যতিক্রমী মনোনয়ন দেখতে পেয়েছি ঢাকা ৮ আসনে, যেখানে একজন রিকশাওয়ালা নির্বাচনে মানে এনসিপির সুজন পক্ষ থেকে মিয়া, সুজন মিয়া মনোনয়ন পত্র নিয়েছেন। আপনার ঢাকা ৮ আসন সম্পর্কে আপনার মন্তব্য যদি বলতেন। ঢাকা ৮ আসন, আমি আসলে ঢাকা ৮ আসন বলতে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া, এই কারণে ঢাকা ৮ আসন নিয়ে একটু আলোচনা বেশি। ঢাকা ৮ আসন হচ্ছে শাহবাগ, এই অঞ্চলটা নিয়ে, রমনার সম্ভবত একটা অংশ থাকতে পারে, শাহজাহানপুর এরিয়া, এই আসনটা নিয়ে ঢাকা ৮। এই আসনটা মূলত মির্জা আব্বাসের আসন। আমি দেখেছি 2008-এর ইলেকশনে মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা ছিল, তার ওয়াইফের বিরুদ্ধে মামলা ছিল। তখন মির্জা আব্বাস চিন্তা করলো যে এই আসন তো ছাড়া যাবে না। সে তখন হাবিবুন নবী খান সোহেল, ছাত্র দলের সাবেক সভাপতি, তাকে নিয়ে সেই আসনে নির্বাচন করায়। এরপরে তো আমরা দেখলাম যে আওয়ামী লীগ সেখানে রাশেদ খান মেননকে দিয়ে দিল। তো এই ৮ আসনটা ঢাকা ইউনিভার্সিটির কাছে হওয়ার কারণে ঢাবি থেকে যখন কোনো ভালো ছাত্র নেতা বের হয়, তাকে এখানে তারা দেওয়ার চেষ্টা করে। হুম, ঢাকা ইউনিভার্সিটিরও কিছু ভোট আছে, এটা হয়তো তার কাজে লাগানোর চেষ্টা করে। আহ, তো এই ৮ আসন নিয়ে আমরা যদি বলি, মির্জা আব্বাস হট ক্যান্ডিডেট বিএনপির। সে ঢাকার লোকাল, দীর্ঘদিনের লোকাল, তার একটা আলাদা ভোট ব্যাংক আছে। আমরা শরীফ ওসমান হাদি ইনকলাব মঞ্চের, সে যেহেতু ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, শাহবাগ এরিয়া কেন্দ্রিক আন্দোলন, সেজন্য সে ঢাকা ৮-এর সে নির্বাচনের প্রার্থী। এবং এই নির্বাচনে সে কিন্তু খুব ভালো ক্যাম্পেইন করছে। সে হচ্ছে লোকাল ফান্ড রাইজ করছে,
এবং আমরা নিয়মিত তার ক্যাম্পেইন দেখছি। জামাত থেকে একজন ক্যান্ডিডেট আছে, অ্যাডভোকেট হেলাল, মোয়াজ্জেম হোসেন হেলাল। উনি সম্ভবত মহানগরীর একজন নেতা, উনিও ক্যাম্পেইন করছেন। তো এই যে এনসিপি থেকে একজন রিকশাওয়ালা, যাকে আমরা দেখেছিলাম আন্দোলনে সেলুট দিতে এইভাবে, সুজন মিয়া, আমি জানি না যে এনসিপি কি চিন্তা করেছে। তারা হয়তো চিন্তা করেছে সংসদে একজন রিকশাওয়ালা কথা বলুক। উম, কিন্তু আমার কাছে মনে হয় যে কাউকে অধিকার দেওয়া মানে তাকে সংসদে নিয়ে যেতে হবে, এটা ম্যাটার না। এমন কোন ক্যান্ডিডেটকে দেওয়া উচিত যে ক্যান্ডিডেট আসলে আহ, মানুষের অধিকারগুলো প্রকাশ করতে পারবে, আইন নিয়ে মতামত দিতে পারবে, এইরকম লোক থাকা উচিত। তো এনসিপি আসলে এখন পর্যন্ত নমিনেশন দেয় নাই, নমিনেশন উঠানো হয়েছে, আমাদের আরো একটু দেখতে হবে শেষ পর্যন্ত কি হয়। যদিও ওনার হয়তো মাদক নিয়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমি জানি না ভিডিওটা কতটুকু সত্য। সেটা যদি সত্য হয় তাহলে এটাও আসলে নির্বাচনে একটা ব্যাপার হয়ে কাজ করতে পারে। সর্বশেষ মিলে আমরা আরেকটু দেখতে চাই যে এই আসন নিয়ে কি হয়। তবে এই আসনে শোনা যাচ্ছে যে ডাকসুর ভিপি সাদিক কায়েমকে সর্বশেষ আহ ঢাবি থেকে হয়তো জামাত ইসলাম থেকে তাদের ক্যান্ডিডেট চেঞ্জ করে সাদিক কায়েমকে দিতে পারে। দিলে সেটাও একটা অন্যরকম একটা পরিবেশ হবে। তো আমরা আসলে শেষ পর্যন্ত তফসিল ঘোষণা পর্যন্ত আমরা একটু ওয়েট করতে চাই, তখন আসলে বোঝা যাবে কি হয়। এই আর কি। আজকের পডকাস্টটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এটা যেহেতু আমাদের প্রথম পডকাস্ট ছিল, আপনারা আমাদেরকে আপনাদের আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমরা আশা করি, কারণ আপনারা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, আমরা কিভাবে উন্নতি করতে পারি, আমরা কাদের সাথে কথা আপনারা কাদের কথা শুনতে চান, কাদের বিশ্লেষণ শুনতে চান, কি কি বিষয়ে শুনতে চান, এগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।